ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। পুরানো ব্যবস্থায় আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্ক বার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের। রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ বলছে দিল্লি। তিস্তা প্রকল্পে সহায়তা দিতে রাজি চীন, জানালেন উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যারা পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় একথা বলেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবিলা ও নির্বাচিত সংসদের জন্য নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক উত্তরণে শ্রমজীবী অসংখ্য মানুষ জীবন দিলেও সংস্কারের প্রস্তাবনায় তাদের এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিএনপির ৩১ দফায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রস্তাব রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সঙ্গে ছিল না। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নয়। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দলকে আরো সুদৃঢ় করতে হবে। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছরের প্রস্তাবে একমত নয় বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের পক্ষে নয় দলটি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবে ভিন্নমত জানিয়েছেন নেতারা। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি জানিয়ে নেতারা জানান মঙ্গলবার ফের বৈঠকে বসবেন। সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি। পরে সালাহুদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২১ করার পক্ষে নয় বিএনপি। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবেও আপত্তি দলটির। পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। সন্ধ্যায় বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ বলেন, সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত না করে বরং আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি। সর্ববিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সবকিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আলোচনা শেষ না হয় মঙ্গলবার ফের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান বিএনপি নেতারা। আমরা আলাপ আলোচনার পরে আমি বিচার বিভাগ নিয়ে পরে আবার কথা বলব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে নির্বাচন আয়োজন নিয়ে ইসির তৎপরতায় সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্রুত নির্বাচনের নামে পুরানো ব্যবস্থায় ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এই হুঁশিয়ারি দেন। এদিকে 46টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় 22 জুন পর্যন্ত বাড়িয়েছে ইসি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা পড়ে 65টি। সময় বাড়ানোর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্তত 46টি দল। এর পরিপ্রেক্ষিতে রোববার দল নিবন্ধনের আবেদনের সময় 20 এপ্রিল থেকে বাড়িয়ে 22 জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল যেটা আজ শেষ হচ্ছে। বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু দাবিতে সিইসির সঙ্গে বৈঠক করে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে কমিশনের নির্বাচন আয়োজনের তৎপরতা সন্দেহ তৈরি করছে। যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই, রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না জানিয়ে এনসিপি নেতা বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশনের সংস্কার জরুরি। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের যে প্রতিদিন নিত্যকার কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে, সে বিষয়ে ঐক্যমত্য কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে, তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। এ সময় আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে একমত জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিস। রোববার বিকেলে রাজধানীতে খেলাফত মজলিসের কার্যালয়ে 2 দলের বৈঠক শেষে এ কথা জানান নেতারা। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ 8টি দাবিতে একমত হন 2 দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত তারা। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। সংস্কার ছাড়া ভোট করে লাভ হবে না এমন মন্তব্য করে সারা দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন হবে তা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে বলেন, একই শিডিউলে স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানে নির্বাচন করার সুপারিশ দিয়েছে কমিশন। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে 180টি সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা আর সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের এই 5 প্রতিষ্ঠান। প্রচলিত পদ্ধতিতে সারা বছরই চলে স্থানীয় সরকার নির্বাচন। এতে রাষ্ট্রীয় খরচ যেমন বাড়ে, তেমনি অপচয় হয় সময়ের। এমন যুক্তিতে এই পদ্ধতি থেকে বের হওয়ার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশনের। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, একক তফসিলে সারা দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ করেছেন তারা। 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট।
আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে, কিন্তু আপনি দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সারা দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দরকার। তবে আগে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন হবে তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতেই বিরাজ করছে। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটোই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। কমিশন প্রধান আরও বলেন, নারীদের সংরক্ষিত প্রার্থী নয়, বরং 1/3 ওয়ার্ডে নারীদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নারীদের জন্যই বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছেন তারা। আমরা কিন্তু নির্বাচনের প্রয়োজনটা বলেছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন সতর্ক বার্তা দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়ের ল্যাক্রোয়ার সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ প্রতিনিধিকে মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। রোববার দুপুরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে চিন্তায় সরকার। প্রায় এক যুগ ঝুলে থাকার পর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে অনুমোদন পেয়েছে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। দেশের মোট আমদানি পণ্যের প্রায় 85 থেকে 90% এবং রপ্তানি পণ্যের 85% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেইনার। দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল এক যুগ। অবশেষে 13,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে 4টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, আর টার্মিনাল 2 করবে ডিপি ওয়ার্ল্ড। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্বব্যাংকের দেয়া 395 কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কিভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। রোববারের একনেক বৈঠকে 24,247 কোটি টাকা ব্যয়ে মোট 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যতদূর শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 7 দিনের মধ্যে গুম খুনে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মায়ের ডাক। জড়িতদের বিচার, আয়নাঘর সংরক্ষণ সহ 6 দাবিতে উচ্চ আদালতের সামনে মানববন্ধন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি, আমরা এখনো এখানে কেন দাঁড়াই? আমার বাবাকে পায়ে ডান্ডা মেরে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে আসে কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাকাত ছিল না, আমার বাবা তো পালায় যেত না। আজকের দিনেও এই 24-এর পরেও মধ্য দুপুরের কাঠফাটা রোদে দাঁড়িয়েছেন কিছু মানুষ, যাদের অধিকাংশের স্বজন হারিয়েছেন হুট করেই। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না কেউই। অনেক সন্তান দাঁড়িয়েছেন যারা তাদের বাবাকে দেখেননি কোনোদিন, কিংবা বেঁচে আছেন আবছা স্মৃতি নিয়ে। হারিয়ে যাওয়া কারো বাবা, ভাই কিংবা সন্তানের কি অপরাধ
তাও জানেন না স্বজনরা। অপেক্ষার প্রহর ফুরিয়ে বিচার চেয়ে চেয়ে তারা ক্লান্ত। গুম খুনের শিকার পরিবারের সদস্যরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরও বিচারের দাবিতে রাজপথে এভাবে নামা দুঃখজনক। অবিলম্বে গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। আজ থেকে 15টা বছর ধরে আমার বাবাকে আমি দেখতে পারি নাই। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যাব। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এক্ষুনি হাসিনা আমার বাইকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বাইকে নির্মমভাবে হত্যা করেছে। মারা যদি যায় থাকে, যদি মেরে ফেলা হয়, অন্তত কবরটা যেন আমাদেরকে দেখায় দেওয়া হয়, আমরা যেন কবর জিয়ারত করতে পারি। মানববন্ধনে একাত্মতা জানাই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। আওয়ামী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের দৃশ্যমান বিচার দাবি তাদের। প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা টর্চারের পিছনে এক একটা আয়নাঘর বানানোর পিছনে যারা ছিল, যেই শক্তি ছিল, প্রত্যেকটা শক্তিকে ভেঙে দিব আমরা। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে, আমরা অন্তত দৃশ্যমান বিচার শুরু দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে, আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে। যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনোদিন দেখতে পারবো না। মানববন্ধন শেষে আয়নাঘর সংরক্ষণ ও গুম খুনের জড়িতদের বিচার সহ 6 দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের অধিকারে রাখেন। এছাড়াও যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর প্রায় 1.5 কোটি টাকার সম্পদ জব্দ এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর স্ত্রীর নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট জব্দেরও আদেশ দেন একই আদালত। শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী সহ পুলিশের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে মোহাম্মদ আলী, বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম ও পরিদর্শক মনিরুজ্জামানকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সিন্ডিকেট গড়ে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিআইডিকে নিজের তালুকে পরিণত করেছিলেন সংস্থাটির প্রধান সাবেক। মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান সহ 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। 6 দফা দাবিতে ঢাকা সহ জেলায় জেলায় মহাসমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, আলোচনার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। 6 দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক একদিন এক এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব। ঢাকা ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে আবার বাড়ি ফিরেছে। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই। দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ 6 দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন হয় না দাবি করে ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, যারা নির্যাতনের শিকার হচ্ছেন সবাই রাজনৈতিক কারণে। সব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। রোববার রাতে রাঙামাটির সরকারি কলেজ মাঠে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কেউ যদি কোনো দুর্বৃত্ত যদি আমাদের এই সৌহার্দ্যকে বিনষ্ট করতে চায়, ধর্মীয় স্থাপনায় আক্রমণ করে অপবিত্র করতে চায়, আমরা তাদেরকে অপরাধী মনে করে, দুর্বৃত্ত মনে করে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। তারপরে স্পোরাডিক ইনসিডেন্ট হচ্ছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা হচ্ছে না এমন নয়। সবার পিছনে পলিটিক্যাল ইনভেস্টিগেশন ধর্মীয় কারণে নয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেছে পরিবার। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা মেহরাজ ইসলাম, হৃদয় মিয়াজি সহ ৮ জনের নামে মামলা করেছে পরিবার। সিসি ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছেন তদন্তকারীরা। হত্যায় জড়িতদের বিচার চান স্বজনরা। কে কে আসিল সবাই ফুটেজ দিয়ে আপনারা সঠিক তথ্য যাচাই করে সঠিক অপরাধকে আপনারা দ্রুত নিষেধ করে শাস্তি করেন। এদিকে রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ওই কর্মীকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান কেন্দ্রীয় সভাপতি। এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পারভেজের জানাজা শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেফতারের জন্য। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও প্রধান অভিযুক্তরা এখনো পলাতক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে। বিদেশিদের আগ্রহী করতে ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ল গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না। যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরো বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদ হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদ হার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। মূল্যস্ফীতি আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে।
এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই দেশ থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যেখানে অনিয়মে নিয়ম, রাজধানীর বেশিরভাগ সড়কেই যেন চলছে বিশৃঙ্খলার প্রতিযোগিতা। পথচারীর অসচেতনতা, চালকদের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে ফিরছে না শৃঙ্খলা। ব্যাটারি চালিত অটোরিকশা বিড়ম্বনা বাড়িয়েছে আরও। এজন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুঁজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে দুটি ফুটওভার ব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে, এখন দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, জেব্রা আছে, একটু শর্টকাটের জন্য রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা। যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ একটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এই কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই। একটা গাড়ি আমরা থামাইতে গেলে 5 জায়গাটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুটওভার ব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আপনার এই শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দফতরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় ঢাকার রাস্তায় বাড়ছে ইভি বা বৈদ্যুতিক গাড়ির চাহিদা। আর এই চাহিদা পূরণে পছন্দের শীর্ষে রয়েছে চীনের গাড়ি BYD, এমন দাবি ক্রেতা ব্যবহারকারীদের। এই গতিধারায় তুলনামূলক কম দামে ক্রেতাদের ইভি গাড়ির চাহিদা পূরণ করতে চায় বাংলাদেশে BYDর পরিবেশক প্রতিষ্ঠান রানার। BYD Scion 6 দেশের বাজারে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়ি। ব্যাটারি চালিত মোটরের সঙ্গে ইঞ্জিনের কম্বিনেশনে মাত্র 2 থেকে 3 ঘন্টা চার্জে 1000 কিলোমিটারেরও বেশি পথ চলার সক্ষমতা রাখে গাড়িটি। এটা একটা ইলেকট্রিক গাড়ি, কিন্তু এটার সাথেই কিন্তু একটা ইঞ্জিন প্রোভাইড করা আছে, যেটা কিনা আপনার একটা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে। 1.5 লিটার টার্বো ইঞ্জিন মাত্র 8.5 সেকেন্ডে যেমন দেবে 100 কিলোমিটার গতি, তেমনি নিরাপত্তার জন্য রয়েছে 360 ডিগ্রি HD ক্যামেরা ও 6টি এয়ারব্যাগ। নান্দনিকতার ছোঁয়া দিতে ভেতরে রয়েছে 15.6 ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচ স্ক্রিন, 10 স্পিকারের অডিও সিস্টেম। রোববার তেজগাঁওয়ে BYD সার্ভিস সেন্টারে একসঙ্গে 6টি Scion 6 ক্রেতার হাতে বুঝিয়ে দেওয়া হয়। ক্রেতারা জানান, ঢাকার যানজটের রাস্তায় জ্বালানি সাশ্রয়ে ইভি প্রযুক্তির গাড়ির বিকল্প দেখছেন না তারা। এটা তেলের দিক থেকেও সাশ্রয় হবে এবং ইলেকট্রিক পাওয়ারও চলবে, যেহেতু ইভি মার্কেটে এখন বিশ্ববাজারে বেশ একটা নাম করেছে, সেই হিসেবে আমার মনে হয় এটা রাইট চুজ। BYD অ্যাটলিস্ট এই ব্র্যান্ডটা টয়োটা, BMW, মার্সিডিজ ওদের সাথে কম্পিট করতে চেষ্টা করছে। Their get-up and presentation is much more beautiful than Harrier. ক্রেতাদের ক্রয় ক্ষমতাকে মাথায় রেখেই বিভিন্ন মডেলের পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করতে চায় BYDর পরিবেশক প্রতিষ্ঠান রানার। BYD আসলে সব রকমের রেঞ্জ নিয়ে কাজ করে।
অনেক লাক্সারি প্রোডাক্ট নিয়েও কাজ করে, সেরকম সব রকমের এফোর্ডেবল প্রোডাক্ট নিয়েও কাজ করে। বাংলাদেশের মার্কেটেও আমাদের এরকম ইচ্ছা আছে, বাট আমাদের আস্তে আস্তে একটা প্রোডাক্ট করে লঞ্চ করতে হবে। প্রথম 200 ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে 63,90,000 টাকা। আর বাড়িতে চার্জ দেওয়ার জন্য গাড়িটির সঙ্গে থাকছে একটি পোর্টেবল চার্জার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে চীন সহ বিশ্বের বেশ কিছু দেশের ব্যবসায়ীরা ইউরোপের বাজারে ভিড়তে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ। রোববার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় পোশাক খাতের ব্যবসায়ীরা বলেন, অর্ডার পেতে এখনই 5% ছাড় দিতে হচ্ছে। তবে পোশাক খাত নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা জানান, হুট করেই আমাদের দেশের পণ্যের অর্ডার অন্য দেশে চলে যাবে না। বিশ্ববাজারে বাংলাদেশের চেয়ে অন্য কোনো দেশ কম দামে পোশাক তৈরি করতে পারে না। সারা দেশে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। রোববার সকাল থেকেই গির্জায় গির্জায় ভিড় করেন ভক্তরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানী গির্জায় ভোর থেকেই শুরু হয় প্রার্থনার সঙ্গেই তার আলোর উৎসব। খ্রিস্টান ধর্ম মতে যীশুখ্রিস্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন, পাপ মুক্ত করেন মানব সমাজকে। ভক্তরা বলছেন, ইস্টার সানডে তাই শুধু উৎসব নয়, পাপ থেকে মুক্তি, আশা ও নতুন জীবনের প্রতীক। যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য যেহেতু জীবন দিয়েছেন, ইঙ্গিতটা দিচ্ছেন যে আমরা আসলে পরিবর্তন হই। এই থেকে আমরা শিক্ষা পাই, সবাইকে ভালো কাজ করব, সবাইকে ভালোবাসবো এবং সৎ কাজ করব। পুনরুত্থিত হয়েছেন এই দিনটি হচ্ছে আজকে, তো আজকে এই জন্যই আমরা পালন করছি যেন যীশুখ্রিস্ট আমাদেরকে দেখতে পান, যেন আমরাও তার মহিমা জয়গান করতে পারি। দিনটি উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পুনরুত্থানের মাধ্যমে সকল নেতিবাচকতাকে ঝেড়ে ফেলে আমাদের একটা ইতিবাচক মনোভাব পোষণ করতে আমাদেরকে শিক্ষা দেয়। প্রার্থনার মাধ্যমে আমরা চাই যে এই দিনটি যাতে বারবার পুনরায় ফিরে আসে প্রতি বছরই। আমাদের 40 দিনের রোজা আছে, সেই রোজা হলো আত্মশুদ্ধি এবং জীবন পরিবর্তনের একটা সুন্দর সময়। ওই সময় আমরা 3টা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থনা করে থাকি: প্রার্থনা, ত্যাগ স্বীকার, উপবাস এবং দয়ার কাজ। যে সমস্ত স্থানে নানা রকমের নির্যাতন নিপীড়ন চলছে, সেখানে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। তাই দিনটিতে হিংসা, বিদ্বেষ, সহিংসতা ভুলে পাপ মুক্ত মানব সমাজের প্রত্যাশা সবার। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরে রাস্তায় নামেন লাখো মানুষ। অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও গাজা ইউক্রেন ইস্যু নিয়ে ক্ষোভ জানায় তারা। এদিকে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা ডেনভার, প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ। অভিবাসন, নাগরিক অধিকার, কর্মী ছাঁটাই এবং গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ। অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে। কেউ বা আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশি বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নাচে গানে উৎসব আনন্দে বাংলা নতুন বছরকে বরণ করল ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত সময় কাটে প্রবাসীদের। প্রত্যাশা ফিনল্যান্ডের উদ্যোগে হয় বর্ষবরণের এই আয়োজন। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধু জানাচ্ছেন বিস্তারিত।
দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে একসাথে এত বাংলাদেশি মানুষের কোলাহল দেখে অভিভূত হবেন যে কেউই। আয়োজনটা যে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন বৈশাখী মেলার। ফিনল্যান্ডের এসপো শহরে এই উৎসব। মেলায় বাহারি স্বাদের দেশীয় পিঠাপুলি, মন্ডা মিঠাই ও মিষ্টান্নের স্টলে যেমনি ভিড় দেখা গেছে, তেমনি মানুষের আনাগোনা ছিল দেশীয় পোশাক, শাড়ি গহনার স্টলেও। আলাদা নজর কাড়ে রিক্সা পেইন্টের ঢাকাইয়া সুভেনিয়র স্টল। প্রথমে এসে বিরিয়ানি খেলাম, তারপর চটপটি, ফুচকা। প্রচুর মানুষ, এত মানুষ দেখে খুবই ভালো লাগছে। খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি আসলে বাংলাদেশে আছি। মিষ্টি, ফুচকা সব বিক্রি হয়ে গেছে। এত দূরে দেশ থেকে সবার সাথে যে নববর্ষ পালন করতে পারছে, এটা আসলে খুব আনন্দের। আয়োজকরা বলছেন, ভিনদেশের মাটিতে নিজেদের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকতেই এই বর্ষবরণের উৎসব। পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশি কিংবা বাঙালিরা থাকবে, সেখানে বর্ষবরণ উদযাপন হবে না এমনটা হতে পারে না। তাই তো ফিনল্যান্ডের এই আয়োজন চমকে দিয়েছে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদেরকে। সবচেয়ে বড় চমক প্রত্যাশা ফিনল্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনা। মনোমুগ্ধকর বৈশাখী কলতানে ঢেউ ওঠে সেই সুরে, এসো হে বৈশাখ এসো এসো। এর আগে বৈশাখ রঙা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বর্ষবরণের গানের তালে তালে হয় বর্ণিল শোভাযাত্রা। হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কোয়ারে বাংলাদেশিরা স্বাগত জানায় নতুন বছরকে। কেমন আছো? ভালো আছি। অসাধারণ অসাধারণ, আমার তো রীতিমতো কান্নাই চলে আসতেছিল। শুভ নববর্ষ 32। এমন শোভাযাত্রা দেখে অবাক তাকিয়ে রয় প্রত্যক্ষদর্শীরাও। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ষবরণ বৈশাখী উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। এই উৎসবে বাংলা চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরে দিনভর নানা আয়োজনে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। বৈশাখ মানেই বাঙালির মনে প্রাণে এক অন্য ধরনের অনুভূতি। চিরায়ত বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করে অনেক বছর ধরে এই উৎসব উদযাপন করে আসছে বাঙালি। বিদেশের মাটিতে যখন এই উৎসব উদযাপন হয়, তখন প্রবাসীদের প্রাণে নিজের দেশের ও সংস্কৃতির প্রতি ভালোবাসার টান যেন অনেক গুণ বেড়ে যায়। তারই প্রমাণ মিলল স্থানীয় সময় শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ ও বৈশাখী মেলায়। নতুন পরিবর্তনশীল সমাজে, আমাদের নতুন বৈষম্যহীন সমাজে আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন। আমি আশা করি আপনারা সকলে এনজয় করছেন এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এরকম সাফল্যজনকভাবে আরো অনেক অনুষ্ঠান করতে পারবো, আমরা এই বিশ্বাস করি। শনিবার সকাল থেকে নানা রঙের নানা সাজে বাঙালি পোশাকে শত শত নারী পুরুষ, শিশু কিশোর মেলা উপভোগ করতে আসেন। ঐতিহ্যবাহী পিঠাপুলি থেকে শুরু করে শাড়ি, চুড়ি, নকশি কাঁথা সহ দেশি নানা উপকরণ মেলাকে সমৃদ্ধ করে তোলে। পুরো মেলা প্রাঙ্গণে যেন এক টুকরো বাংলাদেশকে হাজির করা হয়। মেলায় উপস্থিত দর্শনার্থীরা জানান, দেশের সীমানা পেরিয়ে সুদূর বিদেশে থাকায় নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ সম্পর্কে যে ঘাটতি ছিল, এই আয়োজন সেই ঘাটতি পূরণে অনেকটা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নানা আয়োজনে ইতালিতে পালিত হলো ইস্টার সানডে। দিবসটি উপলক্ষে রাজধানী রোমে প্রায় 30 লাখ পর্যটকের আগমন ঘটে। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে মূল অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার মানুষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। খ্রিস্টীয় ধর্মমতে যীশু খ্রিস্টের পুনর্জন্ম উপলক্ষে উদযাপন করা হয় ইস্টার সানডে। দিনটিকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ক্ষেত্র বিশেষে বড়দিনের চেয়েও গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকেন। ভ্যাটিকান সিটিতে আয়োজিত সমাবেশে 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস 5 সপ্তাহ হসপিটালে থাকার পর অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে আসেন। তিনি সকলকে ইস্টার সানডের শুভেচ্ছা জানান এবং রোম সহ বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। সেন্ট পিটার্স বাসিলিকায় এ সময় উল্লাস করেন হাজার হাজার মানুষ।
রোমের বিভিন্ন সুপারমার্কেটে দিবসটি উপলক্ষে ভিড় করেন বহু দর্শনার্থী। বিভিন্ন সুপার শপে থরে থরে সাজানো ডিম কেনার পাশাপাশি একে অপরকে চকলেটের ডিম উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করেন তারা। আমাদের একটি সুন্দর বড় ফ্যামিলি রয়েছে। চকলেটের ডিম খাবো, হাঁস এবং মাংস রান্না করা হবে। পরিবারের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। দুপুরে খাবারের পর আমরা গির্জায় যাই, পরে সাধারণত বাসায় থাকি। নির্ভর করে যার যার রুচির উপর, তবে এই ফেস্টিভ্যাল খুবই গুরুত্বপূর্ণ। ইতালীয়রা দিনটি উপলক্ষে গির্জায় প্রার্থনা করেন এবং সকলে একসাথে নৈশভোজ করে থাকেন। এই উৎসব উপলক্ষে রোববার সাপ্তাহিক ছুটির পাশাপাশি সোমবারও সরকারি ছুটি থাকে দেশটিতে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাজে দিন পার করার সামগ্রিক ক্রিকেটের ঘাটতি দেখছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, খারাপ করলেও ক্রিকেটাররা যে চেষ্টা করছে না তা বলা যাবে না। তবে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন আনার কথা বললেন সালাউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করবে বাংলাদেশ বলেও জানান তিনি। কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন, সো সেই চ্যালেঞ্জ ফেস করা আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে, সেটা আপনি এই টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন, আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনি খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম সেখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধর যে লাস্ট 6টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একটা তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে, তাকে আমরা অপরচুনিটি দিব, অপরচুনিটি দিয়ে থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে না হবে, বাট রিসোর্স খুবই কম আছে। মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে, তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নেই। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম দিনে মাঠে দেখা যায়নি খুব বেশি দর্শক। টেস্ট সম্পর্কে আগে থেকেই কোনো প্রচারণা না থাকায় অনেকেই জানতেন না ম্যাচের বিষয়। এজন্য বিসিবির দায়সারা আচরণকে দায়ী করেছেন দর্শকরা। আবার যারা মাঠে এসেছেন তারাও প্রথম দিনে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হতাশা নিয়ে ফিরে গেছেন। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও এমন পারফরমেন্স কোনোভাবেই মানতে পারছেন না তারা। আশা দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে টাইগাররা। চায়ের রাজ্যে ক্রিকেট মানেই উপচে পড়া দর্শক, হোক না সেটা বিপিএল কিংবা জাতীয় দলের ম্যাচ। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে দেখা গেল উল্টো চিত্র। টিকিট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি দর্শকদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের জন্য রাখা নির্ধারিত বুথ ছিল একদম ফাঁকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে আসতে থাকেন কিছু সংখ্যক দর্শক। তবে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। সিলেটের মাঠে দর্শক না থাকার দায়টা হচ্ছে বিসিবির, কারণ সিলেটে এত বড় একটি আয়োজন, 2টি টিমের খেলা, সিলেট শহর থেকে শুরু করে স্টেডিয়ামের আশপাশে কোথাও কোনো ধরনের ব্যানার নেই, ফেস্টুন নেই। এখানে যে খেলা চলছে কেউ যদি মাঠের ভিতরে না আসে জানবে না। যদি টি20-র মতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেরকম খেলে সেই রকম খেলা হতো, বা আমাদের ক্রিকেটাররা যদি ব্যান্ড রুট বা স্টোকসের মতো সেঞ্চুরি করে একটা হতো, তাহলে দর্শক হয়তো মাঠ টিভির সামনে না বসে মাঠে এসে খেলা দেখার আগ্রহ প্রকাশ করতো। মাঠে দর্শক খরার পেছনে বিসিবির প্রচারণার ঘাটতির পাশাপাশি টাইগারদের বাজে পারফরমেন্সকেই দায়ী করছেন মাঠে আসা দর্শকরা। টেস্টে এখনও সেই চিরায়ত ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই মানতে পারছেন না তারা। যদি ভালো খেলতো বা ভালো খেলা উপহার দিতে পারে তাহলে হয়তো সামনের দিকে দর্শক বেড়ে যাবে। জিম্বাবুর সাথে হেরে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারবো না, দেখা যাক সামনে কি হয়। আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো কিছু বাংলাদেশ টিম এখনো পর্যন্ত ভালো কিছু করুক, এটাই আশা। প্রথম দিন বাজেভাবে কাটলেও জিম্বাবুয়ের মতো দলের কাছে টেস্ট হারুক বাংলাদেশ, তা স্বপ্নেও ভাবতে চান না সমর্থকরা। তাদের চাওয়া দ্রুতই প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম দিনে প্রত্যাশা পূরণ করতে পারেনি টিম টাইগার্স। এমন পারফরমেন্স হলে দর্শক খরায় ভুগবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অপু বণিক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র নেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। পুরানো ব্যবস্থায় আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি নেতাদের।
এবং মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে সতর্ক বার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।